আজ আমরা যে পোয়েমটি নিয়ে ডিসকাস করব সেটা হলো সীমা সিনির ডিগিং। সীমা সিনি 1939-এ আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার লেখা কিছু বিখ্যাত বই হলো ডেথ অফ এ ন্যাচারালিস্ট, ডোর ইনটু দ্য ডার্ক, উইন্টারিং আউট, দ্য স্পিরিট লেভেল, এটসেট্রা। এছাড়া তিনি বিউলফের ট্রান্সলেশনও করেছিলেন। আমাদের আজকের আলোচ্য পোয়েমটি ডেথ অফ এ ন্যাচারালিস্ট বইটি থেকে নেওয়া হয়েছে। Between my finger and my thumb the squat pen rests, snug as a gun. এখানে থাম্ব কথার অর্থ বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ, স্কোয়াট কথার অর্থ হচ্ছে মোটা, স্নাগ কথার অর্থ সুবিন্যস্ত। তাহলে বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম্ব, আমার বুড়ো আঙুল এবং অন্য আঙুলের মাঝে, দ্য স্কোয়াট পেন রেস্টস, মোটা পেনটা ঠিক যেন বিশ্রাম নিচ্ছে, স্নাগ অ্যাজ এ গান, এই পেনটা একটা বন্দুকের মতো সুবিন্যস্ত অবস্থায় রয়েছে। এখানে কবি পেনকে বন্দুকের সঙ্গে কেন তুলনা করলেন? হয়তো তিনি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এ পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, অথবা এ পোয়েট্রি ইজ মাচ মোর পাওয়ারফুল দ্যান দ্য ওয়েপন। আন্ডার মাই উইন্ডো এ ক্লিন রেসপিং সাউন্ড, হোয়েন দ্য স্পেড সিঙ্কস ইনটু গ্র্যাভেলি গ্রাউন্ড, মাই ফাদার ডিগিং। এখানে র্যাসপিং মিনিং খড়খড় শব্দ, আর গ্র্যাভেলি মিনিং কাঁকড়যুক্ত মাটি বা কাঁকুড়ে মাটি। তাহলে আন্ডার মাই উইন্ডো, আমার জানালার নিচে, এ ক্লিন র্যাসপিং সাউন্ড, একটা পরিষ্কার খড়খড় শব্দ শোনা যাচ্ছে। হোয়েন দ্য স্পেড সিঙ্কস ইনটু গ্র্যাভেলি গ্রাউন্ড, যখন কাঁকুড়ে মাটিতে কোদালটা ডুবে যাচ্ছে বা ঢুকে যাচ্ছে, তখন এই শব্দটা তৈরি হচ্ছে। মাই ফাদার ডিগিং, আমার বাবা মাটি খুঁড়ছে। তাহলে জানালার বাইরে যে খড়খড় শব্দ শোনা যাচ্ছে সেটা আসলে কিসের শব্দ? সেটা আসলে কবির বাবা বাইরে মাটি খুঁড়ছে কোদাল দিয়ে, তাই এই খড়খড় শব্দ শোনা যাচ্ছে। I look down till his straining ramp among the flower beds bends low. এখানে স্ট্রেনিং কথার অর্থ টান টান, রাম্প কথার অর্থ পিছনের দিক বা পশ্চাৎ দেশ, আর ফ্লাওয়ার বেডস কথার অর্থ হচ্ছে বাগান। তাহলে আই লুক ডাউন, আমি তাকিয়ে দেখলাম, টিল হিজ ট্রেনিং রাম্প, তার টান টান পিছনের দিক বা টান টান পশ্চাৎ দেশ, অ্যামং দ্য ফ্লাওয়ার বেডস বেন্ডস লো, বাগানের মধ্যে ঝুঁকে পড়েছে। আমরা সাধারণত দেখতে পাই যে কোদাল দিয়ে কাজ করার সময় পিছনের দিকটা ঝুঁকে পড়ে এবং টান টান হয়ে থাকে, সেটাই কবি এখানে বলতে চেয়েছেন। কামস আপ 20 years away, stooping in rhythm through potato drills where he was digging. এই ঘটনা দেখে তার 20 বছর আগেকার ঘটনা মনে পড়ে যাচ্ছে। কামস আপ 20 years away, এই ঘটনা 20 বছর আগেকার স্মৃতি জাগিয়ে তুলছে। স্টুপিং ইন রিদম অর্থাৎ ছন্দবদ্ধভাবে ঝুঁকে পড়তেন, আর পটাটো ড্রিলস মানে হচ্ছে আলু লাগানোর সময় যে গর্ত খোঁড়া। তাহলে স্টুপিং ইন রিদম থ্রু পটাটো ড্রিলস অর্থাৎ আলু লাগানোর গর্ত খোঁড়ার সময় তিনি একই রকম ছন্দবদ্ধভাবে ঝুঁকে পড়তেন। হোয়ার হি ওয়াজ ডিগিং, যেখানে তিনি মাটি খুঁড়তেন। দ্য কোটস বুট নেসেলড অন দ্য লাগ, দ্য শ্যাফট এগেনস্ট দ্য ইনসাইড নি ওয়াজ লিভার্ড ফায়ামলি। কোর্স বুট কথার অর্থ শক্ত মোটা কর্কশ বুট, নেসেলড কথার অর্থ লেগে থাকতো, লাগ কথার অর্থ বেলচার উপরের দিকে যে অংশটাতে পা দিয়ে চাপ দেওয়া হয় এবং যার ফলে সেটা মাটির মধ্যে ঢুকে যায়। শ্যাফট কথার অর্থ হচ্ছে কোদাল বা বেলচার যে দণ্ড থাকে তাকে বলা হয় শ্যাফট। লিভার্ড ফায়ামলি অর্থাৎ দৃঢ়ভাবে লেগে থাকতো। তাহলে মিনিংটা কি দাঁড়ালো? দ্য কোর্স বুট নেসেলড অন দ্য লাগ, শক্ত মোটা বুটটা বেলচার লাগের সঙ্গে লেগে থাকতো। দ্য শ্যাফট এগেনস্ট দ্য ইনসাইড নি ওয়াজ লিভার্ড ফায়ামলি, সে কোদালের দণ্ডটা হাঁটুর ভিতরের দিকের অংশের সাথে দৃঢ়ভাবে লেগে থাকতো। এটা একটা কমপ্লিকেটেড ইমেজারি, এটা বুঝতে গেলে আমাদের একটা ছবির সাহায্য নিয়ে বুঝতে হবে। এই হলো একটা স্পেড অর্থাৎ কোদাল বা বেলচা বা সোভেলের ছবি। এর নিচের অংশটিকে বলা হয় ব্রাইট এজ। এটাকে ব্রাইট এজ বলার কারণ হলো বারবার মাটিতে ঢুকে যাওয়ার ফলে এটা চকচক করে, তাই এটা ব্রাইট এজ। এই মাঝের অংশটিকে বলা হয় লাগ, যেখানে পা দিয়ে চাপ দিলে সেটা মাটিতে ঢুকে যায়।
আর তার উপরের যে অংশটি কাঠের দণ্ড থাকে তাকে বলা হয় শ্যাফট। এই ছবিটি দেখলে আরও স্পষ্টভাবে বোঝা যাবে ব্রাইট এজ অর্থাৎ তীক্ষ্ণ এজটি কীভাবে মাটির মধ্যে ঢুকে যায়, লাগের ওপরে কিভাবে পা দিয়ে রাখা হয়, আর শ্যাফট বা দণ্ড অংশটি কিভাবে হাঁটুর ভিতরের দিকের অংশের সঙ্গে লেগে রয়েছে। তাহলে লাইনটার মিনিং কি দাঁড়ালো? দ্য কোর্স বুট নেসেলড অন দ্য লাগ, দ্য শ্যাফট এগেইনস্ট দ্য ইনসাইড নি ওয়াজ লিভার্ড ফার্মলি। তার পিতা যখন আলু লাগানোর জন্য গর্ত খুঁড়তেন তখন বেলচার উপরের দিকের যে লাগ অংশটিতে তার শক্ত মোটা বুটটা লেগে থাকতো এবং বেলচার দণ্ডটি হাঁটুর ভিতরের দিকের অংশের সঙ্গে দৃঢ়ভাবে লেগে থাকতো। হি রুটেড আউট টল টপস, বেরিড দ্য ব্রাইট এজ ডিপ টু স্ক্যাটার নিউ পটাটোস দ্যাট উই পিকড, লাভিং দেয়ার কুল হার্ডনেস ইন আওয়ার হ্যান্ডস। রুটেড আউট কথার অর্থ তিনি তুলে ফেলতেন। টল টপস হলো আলুর একটা প্রজাতি, আয়ারল্যান্ডে হয়তো সেটা পাওয়া যায়, টল টপস। বেরিড কথার অর্থ হচ্ছে পুঁতে ফেলতেন বা ঢুকিয়ে দিতেন। ব্রাইট এজ কথার অর্থ আগেই বলেছি তীক্ষ্ণ কোদালের অংশ। তাহলে হি রুটেড আউট টল টপস, তিনি আলুগুলিকে তুলে ফেলতেন। বেরিড দ্য ব্রাইট এজ ডিপ, কোদালের তীক্ষ্ণ অংশটিকে তিনি মাটির মধ্যে ঢুকিয়ে দিতেন অত্যন্ত গভীরে। টু স্ক্যাটার নিউ পটাটোস, নতুন নতুন আলুগুলিকে খুঁড়ে বের করে ছড়িয়ে দিতেন। দ্যাট উই পিকড, আর সেগুলো আমরা তুলে নিতাম। লাভিং দেয়ার কুল হার্ডনেস ইন আওয়ার হ্যান্ডস, সেই শীতল কাঠিন্য, আলুর শীতল কাঠিন্য আমরা আমাদের হাতের মধ্যে অনুভব করতাম এবং খুব মজা পেতাম। উই কথার অর্থ হলো কবি এবং তার অন্যান্য ছোট ছোট ভাই বোনেরা, তারা কি করতেন? আলুগুলিকে তুলে নিতেন। আর কুল হার্ডনেস কথার অর্থ হচ্ছে শীতল কাঠিন্য। আলু যখন সাধারণত মাটি থেকে তোলা হয় তখন সেগুলি শীতল থাকে, তাই বলা হচ্ছে কুল হার্ডনেস, শীতল কাঠিন্য। বাই গড, দ্য ওল্ড ম্যান কুড হ্যান্ডেল এ স্পেড জাস্ট লাইক হিজ ওল্ড ম্যান। এখানে প্রথম লাইনে ওল্ড ম্যান বলতে তার বাবাকে বোঝাচ্ছে এবং দ্বিতীয় লাইনের ওল্ড ম্যান বলতে তার দাদু অর্থাৎ গ্র্যান্ডফাদারকে বোঝানো হচ্ছে। তাহলে বাই গড, দ্য ওল্ড ম্যান কুড হ্যান্ডেল এ স্পেড, ঈশ্বরের দিব্যি বলছি এই বুড়ো মানুষটা অত্যন্ত দক্ষতার সঙ্গে একটা কোদাল চালাতে পারে। জাস্ট লাইক হিজ ওল্ড ম্যান, ঠিক তার বুড়ো বাবার মতো। অর্থাৎ তাদের এই যে কোদাল চালানোর ব্যাপারটা পুরোপুরি বংশগত। তার বাবা যেমন কোদাল চালাতে দক্ষ, তার দাদুও তেমনই কোদাল চালাতে অত্যন্ত দক্ষ ছিলেন। মাই গ্র্যান্ডফাদার কাট মোর টার্ফ ইন এ ডে দ্যান এনি আদার ম্যান অন টোনার্স বগ। এখানে টার্ফ কথার অর্থ হচ্ছে ঘাস, টোনার্স বগ একটা জলাভূমির নাম। তাহলে আমার দাদু টোনার্স বগে যে কোনো মানুষের থেকে একদিনে বেশি ঘাস কাটতে পারতেন। ওয়ান্স আই ক্যারিড হিম মিল্ক ইন এ বটল কর্কড স্লোপিলি উইথ পেপার। কর্কড মানে মুখ বন্ধ করেছিলাম, স্লোপিলি মানে আলগাভাবে। তাহলে ওয়ান্স আই ক্যারিড হিম মিল্ক ইন এ বটল কর্কড স্লোপিলি উইথ পেপার। একবার আমি তার জন্য 1 বোতল দুধ নিয়ে গিয়েছিলাম আর সেই দুধের বোতলের মুখটা পেপার দিয়ে আলগাভাবে বন্ধ করা ছিল। হি স্ট্রেটেন্ড আপ টু ড্রিঙ্ক ইট, তিনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন সেই দুধ পান করার জন্য। দেন ফেল টু রাইট অ্যাওয়ে, তারপর সঙ্গে সঙ্গে তিনি আবার কাজে যোগদান করেছিলেন। নিকিং অ্যান্ড স্লাইসিং নিটলি, নিকিং কথার অর্থ ধরতেন বা ধরেছিলেন, অ্যান্ড স্লাইসিং অর্থাৎ কাটছিলেন। নিকিং অ্যান্ড স্লাইসিং নিটলি অর্থাৎ তিনি সে ঘাসগুলোকে ধরছিলেন এবং সুন্দরভাবে কাটছিলেন। হিভিং সর্ডস ওভার হিজ শোল্ডার্স, হিভিং কথার অর্থ ছুঁড়ে ফেলছিলেন, সর্ডস কথার অর্থ হচ্ছে ঘাস। তাহলে হিভিং সর্ডস ওভার হিজ শোল্ডার্স, সে ঘাসগুলোকে তিনি তার ঘাড়ের উপর দিয়ে ছুঁড়ে ফেলছিলেন। গোয়িং ডাউন অ্যান্ড ডাউন ফর দ্য গুড টার্ফ, ভালো ঘাসের জন্য তিনি নিচের দিকে আরও নিচের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ডিগিং, তিনি এইভাবে কেটেই যাচ্ছিলেন। The cold smell of potato mold, the squelch and slap of soggy peat, the cart cuts off an edge
থ্রু লিভিং রুটস অ্যাওয়েকেন ইন মাই হেড। এখানে পটাটো মোল্ড কথার অর্থ হলো আলু ক্ষেতের মাটি। স্কোয়েলচ অ্যান্ড স্ল্যাপ হচ্ছে শব্দ। অফ সগি পিট ঘাসের ছাপড়া, অর্থাৎ ঘাসের চাপড়া ছুঁড়ে ফেলার শব্দ। কাট কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ। তাহলে দ্য কোল্ড স্মেল অফ পটাটো মোল্ড, আলু ক্ষেতের মাটির শীতল গন্ধ। দ্য স্কোয়েলচ অ্যান্ড স্ল্যাপ অফ সগি পিট, সিক্ত ঘাসের চাপড়া ছুঁড়ে ফেলার শব্দ। দ্য কাট কাটস অফ অ্যান এজ, কোদালের প্রান্তের তীক্ষ্ণ আঘাত। থ্রু লিভিং রুটস, জীবন্ত মূলের মধ্য দিয়ে। অ্যাওয়েকেন ইন মাই হেড, আমার স্মৃতিতে জেগে ওঠে। এখানে লিভিং রুট কথার অর্থ যেমন জীবন্ত মূলকেও বোঝাচ্ছে, তেমনি বংশ পরম্পরাকেও বোঝানো হয়ে থাকতে পারে। অর্থাৎ তার পিতা এবং তার দাদু এর মাধ্যমে তাদের এই যে কাজ করার প্রবণতা বা কাজ করার পরম্পরা চলে আসছে, তাই বলা হচ্ছে লিভিং রুটস। বাট আই হ্যাভ নো স্পেড টু ফলো মেন লাইক দেম, কিন্তু আমার কোনো কোদাল নেই তাদেরকে অনুসরণ করবার জন্য। অর্থাৎ তার পিতা এবং তার দাদুকে অনুসরণ করার জন্য কবির কাছে কোনো কোদাল নেই। বিটুইন মাই ফিঙ্গার অ্যান্ড মাই থাম্ব দ্য স্কোয়াট পেন রেস্টস, আমার আঙুলের মাঝে মোটা পেনটা বিশ্রাম নিচ্ছে। আই উইল ডিগ উইথ ইট, আমি এটার সাহায্যে খনন করব। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন তিনি আজ অন্য প্রফেশনে এসছেন, কিন্তু তিনি একদম মাটির থেকে উঠে এসেছেন, এগ্রিকালচার ফ্যামিলি থেকে উঠে এসেছেন। তাই তিনি তার পিতাকে এবং তার দাদুকে ভুলে যাননি, তিনি তাদের কাজকে ভুলে যাননি, তিনি তাদেরকে যথেষ্ট সম্মান করেন এবং তাদের প্রতি তার এই যে সম্মান তিনি তা কলমের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। তাই তিনি বলেছেন আই উইল ডিগ উইথ ইট, আমি আমার পেনের সাহায্যে খনন করব।